আজকে আমরা পড়বো ভেসপার থিওরি, ব্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। হ্যাঁ, এবং এইটার উপর ভিত্তি করে অণুর আকৃতি এবং বন্ধন কোণের হিসেব করা হয়। বুঝতে পেরেছো? একটা অণুর মধ্যে তোমার কয়টা বন্ধন জোড় ইলেকট্রন, কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে বা লোন পেয়ার ইলেকট্রন আছে, এটা হিসাব করে আমরা অণুর আকৃতিটা কি হবে সেটা আমরা বের করতে পারি। এই ভেসপার থিওরিটা দিয়েছে কে? গিলেস্পি নাইহোম। গিলেস্পি নাইহোম এটা 1957 সালে দিয়েছে। এই তত্ত্ব অনুযায়ী দেখো, মোট একটা যৌগের যে কেন্দ্রীয় পরমাণু তার চারপাশে মোট 3 রকমের বন্ধন জোড় ইলেকট্রন থাকতে পারে, 3 রকমের ইলেকট্রন জোড় থাকতে পারে। একটা হলো বন্ধন জোড়, যেটাকে আমরা বিপিই বলি, আর একটা হলো নিঃসঙ্গ বা মুক্ত জোড় ইলেকট্রন, এটাকে আমরা বলি এলপিই, এবং এগুলো হলো অশেয়ারকৃত ইলেকট্রন জোড়। আর তারপরে হলো সুপার জোড়। সুপার জোড় হলো যে অনেকগুলো জোড়, একাধিক জোড় মিলে যে বন্ধনটা হয়, সাধারণত দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনে সুপার জোড় থাকে। যেমন কার্বন ডাই অক্সাইডে আমরা দেখবো যে 2টা সুপার জোড় ইলেকট্রন আছে, এখানে একটা সুপার জোড়, এই পাশে আরেকটা সুপার জোড়। তো এখন এই ভেসপার থিওরি অনুযায়ী যে বিকর্ষণ, ইলেকট্রন কি করে, যোজ্যতা আসলে ইলেকট্রন গুলো পরস্পরকে বিকর্ষণ করে। এই বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ সবচেয়ে কম, তার চেয়ে তোমার একটু বেশি হলো বন্ড পেয়ার আর লোন পেয়ার, আর সবচেয়ে বেশি হলো লোন পেয়ার ইলেকট্রন বিকর্ষণ। এই বিকর্ষণটাই হলো তোমার ভেসপার থিওরি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন এই যে লন পেয়ার ইলেকট্রন গুলো বা মুক্ত জোড় ইলেকট্রন গুলো, এরা মুক্ত, এই কারণে এদের মধ্যে বিকর্ষণটা খুব বেশি হয়। বুঝতে পেরেছো? আর বন্ড পেয়ার ইলেকট্রন গুলো কি পরস্পর যুক্ত অবস্থায় থাকে বা বন্ধনের সাথে আবদ্ধ থাকে, এই কারণে এদের বিকর্ষণের খুব একটা স্কোপ থাকে না। বুঝতে পেরেছো? আর অণু বা আয়নে কেন্দ্রীয় মৌলটির চারদিকে যদি তোমার 2 জোড়া বন্ড পেয়ার ইলেকট্রন বা 2টো সুপার জোড় ইলেকট্রন থাকে, তাহলে অণু বা আকৃতির বন্ধন কোণটা হবে 180 ডিগ্রি। যেমন দেখো বেরিলিয়ামের 2 পাশে 2 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে, এই পাশে 1 জোড়া আর এই পাশে 1 জোড়া। তাইলে এখানে 2 জোড়া থাকার কারণে এই বন্ধন অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি। এটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, এইখানে আমরা পরের স্লাইডে যাই। যেমন দেখো, অণু বা আয়নিক কেন্দ্রীয় মৌলটির চারদিকে 3 জোড়া বন্ড পেয়ার ইলেকট্রন থাকে। যেমন দেখো, এই যে বোরন ট্রাইক্লোরাইড, এখানে দেখো বোরন ট্রাইক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণুটা হলো বোরন, আর তার চারপাশে কয় জোড়া ইলেকট্রন আছে? 3 জোড়া। 3 জোড়া থাকার কারণে এই বন্ড অ্যাঙ্গেলটা এটা হবে ত্রিকোণাকার, ত্রিকোণীয় বা ত্রিকোণীয় তল। এটা হবে ত্রিকোণীয় তল, বা এই যে দেখো ট্রায়াগোনাল প্লেন। তো ত্রিকোণ যদি হয়, একটা ত্রিভুজের কেন্দ্রের মধ্যে যে কোণগুলো, সেটা হলো কত? 120 ডিগ্রি। একটা ত্রিভুজ যদি আমরা আঁকি, এই ত্রিভুজের কেন্দ্রের মধ্যে যে কোণগুলো কি হয়? 120 ডিগ্রি। যেমন দেখো, একটা সমবাহু ত্রিভুজ, এখানে এইভাবে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, এইখানে হলো তার কেন্দ্রটা। তাইলে এই কেন্দ্রের সাথে যে কোণগুলো, এই কেন্দ্রের 3 কোণার সাথে যে কোণগুলো, এগুলো হলো 120 ডিগ্রি করে। এই যে কোণগুলো কত? 120 ডিগ্রি। কারণ হলো এখানে
এখানে টোটাল কোণটা হলো 360, 360 এর 3 ভাগের 1 ভাগ হলো এক একটা কোণ, 360 এর 3 ভাগের 1 ভাগ হলো 120, তাই না? তো তাইলে এই ত্রিকোণাকার আকৃতির কোন একটা বস্তু হলে এখানে বন্ধন কোণ হবে 120 ডিগ্রি। তারপর আসো অণু বা আয়নের কেন্দ্রীয় মৌলটির চারপাশে যদি 4 জোড়া বন্ড পেয়ার ইলেকট্রন থাকে, 4 জোড়া বন্ড পেয়ার ইলেকট্রন, যেমন দেখো এখানে মিথেন, এই মিথেন যদি আমরা লিখি তাহলে দেখো যে 4 জোড়া এখানে বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা আছে? হ্যালো, 4 জোড়া। 4 জোড়া প্লেসে যদি 4 জোড়া ইলেকট্রন যায় তাহলে সেটা হয় চতুস্তলক। এটা কি হয়? চতুস্তলক। চতুস্তলক আঁকার নিয়ম হলো যে প্রথমে আমি এই কেন্দ্র আঁকবো, তারপরে এইভাবে একটা ভি আকৃতি আঁকবো। স্যার আপনি যে স্যার sp3d স্যার এইটা কত ডিগ্রি হবে স্যার? আপনি একটা চার্ট দিয়েছেন না, ওইটার মধ্যে ওই জায়গাটা না ব্লাইন্ড, কিছু লেখা নেই, মানে dsp3 ওই চার্টটাতে। DSP3 ও ওইটা তো, হ্যাঁ ওইটা নাই মানে কি, ওইটা এত তোমাদের সিলেবাসের খুব একটা এগুলো খুব একটা নাই। DSP3 হলে 5টা না, তো 5টা 5 জোড়ার মধ্যে আমরা এখানে 3টা দিব ত্রিভুজের মধ্যে, 3টা দিব ত্রিভুজের মধ্যে, আর এই 2টা দিব উপরে আর নিচে, এই ত্রিভুজের উপরে আর নিচে। তাইলে এখন ত্রিভুজ হলে এই কোণগুলো কত হবে? এই যে এই কোণগুলো 120 করা হবে না? জি স্যার। 120। আবার এই তলের সাথে এইটার এখানে যে ইলেকট্রন থাকবে, এই তলের সাথে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। জি স্যার। তাহলে এখানে কোণগুলো হতে পারে 90 ডিগ্রি অথবা কি 120 ডিগ্রি। কিন্তু যদি আবার এখানে মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে দেখা যাবে যে এইটা একটা 90 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি থেকে বড় ছোট হয়ে যাবে, কারণ মুক্ত জোড় বিকর্ষণটা আবার কি বেশি। তাইলে এই কারণে এটা বিভিন্ন রকমের হতে পারে বলে আমি ওইটা ওখানে দেইনি। এটা বুঝতে পেরেছো? আচ্ছা, চতুস্তলক আমরা কিভাবে আঁকবো এটা একটু দেখো। চতুস্তলক আঁকার নিয়মটা হলো যে আমরা প্রথমে এই কেন্দ্রীয় মৌলটা আমরা এখানে একটা চিহ্ন দিব, দিয়ে আমরা কি করব, এরকম ভি আকৃতির একটা ছবি আঁকবো। তারপরে এইটার মাঝখানে টান দিব না, দিয়ে কি করব, এক পাশে এরকম এক পাশে, আর এইটা দিব আমরা খাড়া বা সামান্য হেলানো দিলেও হবে। তো তাইলে এখন দেখো এই যে 4 জোড়া ইলেকট্রনে এখানে ডট এন্ড ক্রস, তারপরে এইখানেও ডট এন্ড ক্রস, এক একটা বন্ধনে 1 জোড়া ইলেকট্রন, তারপরে এইখানেও ডট এন্ড ক্রস, তাইলে আর এইখানেও ডট এন্ড ক্রস, এই যে 4 জোড়া ইলেকট্রন, মানে এখানে কোনো মুক্ত জোড়া নাই। তো এটার অনুর আকৃতিটা কি হবে? চতুস্তলক আকার নিয়ম হলো এরকম, এই একে আমরা এগুলো কি করব, যুক্ত করব। এই যে চতুস্তলক হয়ে গেল, আর এই তলায় একটা তল হলো এই যে নিচে, এটা আমরা ডটেড লাইন দিয়ে আঁকি। তাহলে এই যে এই ছবিটা এখানে দেখানো হয়েছে যে 4 জোড়া ইলেকট্রন হলে কি হয়, চতুস্তলক হয়। আচ্ছা, চতুস্তলক হলে এই স্পেসের 360 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তো 90 আমি কনফার্ম। কিন্তু এই কার্বনের ক্ষেত্রে এইটা 100 কত হয়, 109.5। কার্বন যদি হয় কেন্দ্রীয় পরমাণুটা, তাইলে এটার মান হয় 109.5 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই কেন্দ্রীয় পরমাণুটা যদি কার্বন হয়, কিন্তু এটা কার্বন না হয় যদি আবার অন্য মৌল হয়, সালফার হয় বা অক্সিজেন হয়, তাইলে এই কোণের মান কিছুটা চেঞ্জ হয়ে যায়। বুঝতে পেরেছো? এই কেন্দ্রীয় পরমাণুতে ডি অরবিটাল যদি থাকে, যদি সালফার থাকে, তখন দেখা যাবে যে কোণের মান আরো ছোট হয়ে যাবে, 90 ডিগ্রির কাছাকাছি চলে আসবে। বুঝতে পেরেছো? বা বড় আকৃতির যদি পরমাণুটার আকার যদি বড় হয়ে যায়, তখন কোণটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি হয়ে যাবে। যাই হোক, আমরা কার্বনের ক্ষেত্রে আমরা জানলাম 109.5 ডিগ্রি হয় চতুস্তলকের ব্যাপারে। তো তোমরা কি এটা বুঝতে পেরেছো 4 জোড়া ইলেকট্রন থাকলে কি হয় আকৃতিটা? আচ্ছা, এরপরে আমরা পরের স্লাইডটা একটু দেখি। এখানে আমরা
যেমন দেখো 4 জোড়া ইলেকট্রনের মধ্যে যদি 3 জোড়া বন্ধন জোড় আর 1 জোড়া যদি মুক্ত জোড় হয় তাহলে কি হয়, অণুর আকৃতি চেঞ্জ হয়ে যায়। যেমন দেখো এখানে মোট 4 জোড়া ইলেকট্রন আছে অ্যামোনিয়ার মধ্যে। জি স্যার। নাইট্রোজেনের মধ্যে কয় জোড়া ইলেকট্রন আছে? 4 জোড়া, অর্থাৎ 3টা বন্ধন হলো নাইট্রোজেনের 3টা আর মুক্ত জোড়া, এই মোট 4 জোড়া ইলেকট্রন হইলো না এখানে? হ্যাঁ স্যার। 4 জোড়া কি বুঝতে পেরেছো? যে এইখানে হাইড্রোজেনের একটা আর নাইট্রোজেনের একটা ডট, তারপরে এখানেও হাইড্রোজেনেরটা আমি ক্রস দিয়ে দেখালাম আর নাইট্রোজেনেরটা দেখালাম ডট দিয়ে, তারপরে এখানেও ক্রস এন্ড ডট। তাহলে মোট কয় জোড়া ইলেকট্রন হলো এখানে? 4 জোড়া, তাই না? তাইলে এই হিসাবে এটার আকৃতি কেমন হওয়া উচিত ছিল? এটা চতুস্তলক হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু জি স্যার। এইখানে 3 জোড়া হলো বন্ড পেয়ার আর আরেক জোড়া হলো কি লন পেয়ার। এখানে 3 জোড়া হলো বন্ড পেয়ার, 1 জোড়া হলো লন পেয়ার। তাইলে এখন দেখো বন্ড পেয়ার এখানে যে বিকর্ষণটা হবে সেটা হবে বন্ড পেয়ার। যেমন দেখো এই বন্ধন আর এই বন্ধনের মধ্যে বিকর্ষণ, এখানে যে বিকর্ষণটা হবে এটা হবে বন্ড পেয়ার। আবার এই বিকর্ষণটা হবে কি বন্ড পেয়ার। এই বন্ধন জোড় ইলেকট্রন বিকর্ষণ, এখানেও বন্ধন জোড় ইলেকট্রন বিকর্ষণ, এখানেও বন্ধন জোড়। কিন্তু এই জায়গায় কি, এই জায়গায় বিকর্ষণটা কি হবে? লন পেয়ার বন্ড পেয়ার। আবার এই জায়গায় হবে লন পেয়ার বন্ড পেয়ার। আচ্ছা, এখানে এই এলপিটা বড়, এলপি আর হলো বিপি বিকর্ষণ, এখানে হলো এলপি আর বিপি বিকর্ষণ। আর এই জায়গায় কি, এই জায়গায় হলো বিপি বন্ড পেয়ার বিকর্ষণ, তাই না? জি স্যার। বন্ড পেয়ার বিকর্ষণ। এখন কোন বিকর্ষণের মান বেশি বলো দেখি, এইটা বড় না এটা বড়? স্যার লোন পেয়ারেরটা বড়। হ্যাঁ, এটা বড় হওয়াতে কি হবে, যে এটা চতুস্তলকটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই বন্ধন কোণটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, 109.5 থেকে কমে যাবে। হয় কত হলো দেখো, ওই যে 109.5 থেকে কমে হলো 107.8। বুঝতে পেরেছো? বা শুধু 107ও লেখে অনেক জায়গায়। তাইলে এই যে দেখো লন পেয়ারটা, তাইলে এইটা তো অবন্ধন জোড়, এই বন্ধনটা কি হবে? এখানে দেখো এইখানে এই বন্ধনটা হবে, এইটাও হবে, এইটাও হবে, কিন্তু এই বন্ধন কি হবে? এটা তো না স্যার। এই ইলেকট্রন জোড়ের সাথে এটা তো কোনো মৌল এখানে যুক্ত হয় নাই। এখানে কি কোনো মৌল যুক্ত হয়েছে? হয় নাই। অতএব এটা কি হয়ে যাবে, নাইট্রোজেন পরমাণুর মধ্যে চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে বিকর্ষণ গুলো কি কি দেখো, এইটা হলো এলপি বিপি, এইটা হলো এলপি বিপি, আর এইটা হলো বিপি। আবার যদি আমরা এদিকে দেই এটাও হবে বিপি। তাইলে এই বিপি বন্ড পেয়ার বিকর্ষণটা হলো কম আর এটা হলো বেশি, এই কারণে এই বন্ধন কোণটা ছোট হয়ে যায়। এবং এটা তো আর বন্ধন থাকছে না, তাইলে এটা কি পিরামিড হয়ে যাচ্ছে না? জি স্যার। ত্রিকোণীয় পিরামিড, একটা ত্রিকোণীয় পিরামিড কয় রকমের হতে পারে? একটা হলো চতুস্তলকীয় পিরামিড। যেমন দেখো এই যে এরকম একটা জিনিস, একে যদি আমরা এখানে দেই তাহলে এইটা হলো চতুস্তলকীয় পিরামিড। এই যে কোণাগুলি যদি আমরা যোগ করি, বুঝতে পেরেছো? এইটা হলো চতুস্তলকীয় পিরামিড। আর ত্রিকোণীয় পিরামিড হলো যে একটা ত্রিভুজের মধ্যে, একটা ত্রিভুজের কোণগুলো, এই যে এইটা যদি হয় তাহলে এইটা হলো ত্রিকোণীয় পিরামিড। বুঝতে পেরেছো? যে এইখানে এই যে এটার মোট 4টা তল। ত্রিকোণীয় পিরামিডের কয়টা তল থাকে? 4টা। আর চতুর্কোণীয় পিরামিডের কোন তল থাকে? 5টা। বাস্তবে মিশরের যে পিরামিড সেগুলি হলো ত্রিকোণীয় পিরামিড, মোট 4টা তল আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো তাইলে তোমাকে বলা হইতে পারে যে এই অ্যামোনিয়া অণুর আকৃতিটা কি, সেটা হলো ত্রিকোণীয়
পিরামিড। এখন এখানে বন্ধন কোণ 107.8। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। দেখো এখানে আমি এই যে অ্যামোনিয়ার মধ্যে কয় জোড়া ইলেকট্রন আছে এটা তো আমরা আগে সূত্র দিয়ে বের করছি না? হ্যাঁ স্যার। 4টা পেয়ার আছে। আমরা ছবি না একটু বলতে পারি এই 4টা পেয়ারের মধ্যে 3টা বন্ধন জোড় আর একটা হলো মুক্ত জোড়। এবং এটা যদি আমরা এইভাবে দেখাই, তারপরে এটাকে চতুস্তরক হিসাবে যদি দেখাই, তারপরে এই পেয়ারটা যেহেতু বন্ধনে অংশগ্রহণ করে নাই, এটা নাইট্রোজেন পরমাণুর উপরে দেখাবো, তারপরে এইটা তাহলে অবশিষ্ট হলো পিরামিড। ক্লিয়ার? জি স্যার। যেমন দেখো অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণুটা হলো নাইট্রোজেন, এর মধ্যে মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা কেমনে বের করবো? x মাইনাস বন্ধনের সংখ্যা, মানে 4 - 3 = 1 পেয়ার, তাই না? এখানে আমি উত্তরটা ভালোভাবে লিখে রাখছি, তোমরা একটু দেখবে আবার এটা। পরের স্লাইডটা একটু দেখো। পরের স্লাইডটায় দেখো যে কোনো অণুর মধ্যে যদি 4 জোড়া ইলেকট্রনের মধ্যে বহিঃশক্তি স্তরে যদি 4 জোড়া ইলেকট্রনের মধ্যে 2 জোড়া বন্ধন জোড় আর 2 জোড়া মুক্ত জোড় হয়, তাহলে তার আকৃতিটা কি হবে? ভি আকৃতি হবে। 2 জোড়া বন্ধন জোড় আর 2 জোড়া মুক্ত জোড় হলে তার আকৃতিটা হবে ভি আকৃতি। এর কারণটা কি? যে তোমার লন পেয়ার বিকর্ষণ আর হলো এই যে লন পেয়ার মুক্ত জোড় বিকর্ষণ ইজ গ্রেটার দেন মুক্ত জোড় বন্ধন জোড় বিকর্ষণ, আর হলো বন্ধন জোড় বিকর্ষণের চেয়ে এটাও বড়। এই যে এখানে এটা কারণটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে কেন্দ্রীয় পরমাণু কি থাকে? 2 জোড়া মুক্ত জোড় আর 2 জোড়া কি থাকে? বন্ধন জোড়। তাইলে এই যে লন পেয়ার বিকর্ষণটা এটা অনেক বড় না? এই কারণে দেখা যায় যে বন্ধন কোণটা 109.5 থেকে আরো কমে যায়, কমে গিয়ে এটাই হয় 104.5। যেমন পানির বেলায় এই জিনিসটা দেখো, এখন এই পানির মধ্যে ভ্যাসপার তত্ত্ব অনুযায়ী, আচ্ছা এই ভিএসইপি মানে কি বলো দেখি? ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার। ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার মানে যুদ্ধতা স্তর ইলেকট্রনের জোড়। এই জিনিসটা হলো ওই সূত্রটা, এটা আমি আগে দিয়েছি। এই সূত্র অনুযায়ী কয় পেয়ার ইলেকট্রন আছে? 4 পেয়ার। তাহলে পানির মধ্যে মোট কয় পেয়ার ইলেকট্রন আছে? 4 পেয়ার। 4 পেয়ার কেমনে বুঝলাম? দুটো হাইড্রোজেনের সাথে 2 পেয়ার আর মুক্ত জোড় অবস্থায় আছে 2 পেয়ার। ক্লিয়ার? তাইলে এখানে বন্ধন এটা খুলে বন্ধন দিয়ে দেখিয়েছি, এই যে এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন এই বন্ধন এটা কি হবে? 4 পেয়ার থাকলে এটা হওয়া উচিত ছিল কি? চতুস্তরক। এটা কি হওয়া ছিল? চতুস্তরক, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার, চতুস্তলক। না। আচ্ছা, যাই হোক, এখন দেখো এই চতুস্তলকের মধ্যে এই লন পেয়ার, এই যে এইটা হলো লন পেয়ার, এটাও লন পেয়ার, এর মধ্যে বিকর্ষণ বেশি না? তাহলে এই বাহুটা কি হবে? সবচেয়ে বড় হবে। এই বাহুটা হবে সবচেয়ে বড়, অর্থাৎ এরা সবচেয়ে বেশি দূরে থাকবে। বুঝতে পেরেছো? তো দূরে থাকলে তোমার আর এরা তো অবন্ধন, এদের সাথে তো বন্ধন হবে না। অক্সিজেনের কাছাকাছি চলে আসলে তাহলে অবশিষ্ট থাকবে কি? এইটা থাকবে না? এই যে এই এইচ এর সাথে যে বন্ধন, এই এইচ এর সাথে যে বন্ধন এইটা থাকবে, অর্থাৎ ভি থাকবে, তাই না? জি স্যার। হ্যাঁ, শুধু ভি আকৃতিটাই এখানে বহাল থাকবে। আর এই জোড়াটা অক্সিজেনের উপরে চলে আসবে, এই জোড়াটা অক্সিজেনের উপরে চলে আসবে। তাহলে এটা কি ভি আকৃতির হয়ে যাবে? একটু ভালো করে খেয়াল করো, এই চতুস্তলকটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? এটা ভি আকৃতি হয়ে যাবে। এই কারণে আমরা বলি পানির অণু হলো ভি আকৃতির। আর এটা ভি স্যার আপনি আকৃতি। হ্যাঁ, বলো। আপনি একটু আগে স্যার অ্যামোনিয়া দেখালেন, আর এখন আবার স্যার H2O। স্যার এটার কোশ্চেনটা মানে স্যার পুরাটুকু কি লিখবো যেটা পেজে লেখা? মানে একদম 1-2 পয়েন্ট করে যেগুলো? হ্যাঁ, না, এখানে প্রশ্নটা হতে পারে যে, আচ্ছা এটার প্রশ্নটা
বোর্ডে যেভাবে আসে তিনটা মৌল দেওয়া থাকে, একটা ধরো 14 এর একটা আমি একটু দেখাই যে বোর্ডের প্রশ্নটা কেমন হয়। দেখো এরকম একটা চার্ট দেওয়া থাকে, চার্টের মধ্যে গ্রুপ গ্রুপগুলো দেওয়া থাকে। এখানে ধরো একটা মৌলের গ্রুপ হলো 14, এখানে একটা মৌলের গ্রুপ হলো 14, তারপরে আরেকটা হলো তোমার 15, আরেকটা হলো 16, এবং এই মৌল একটা মনে করো x, আরেকটা হলো y, আরেকটা হলো z। এই তিনটা মৌল x y z। তাহলে এই মৌল তিনটা কি? আর এটা পর্যায়টা হলো, এখানে পর্যায়টা হলো দ্বিতীয় পর্যায়। এটা কোন পর্যায়ে? দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ের 14 এবং 15 এবং 16, তাই না? 14 এবং 16 এই তিনটা গ্রুপের মৌল দেয়া আছে, এবং এটা কোন পর্যায়ের মৌল? এরা দ্বিতীয় পর্যায়ের। এখন বলো তো x y z কি? x হলো কি? কার্বন। হ্যাঁ, x হলো নাইট্রোজেন, কার্বন, আর y হলো নাইট্রোজেন, আর z হলো অক্সিজেন। অক্সিজেন। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? জি। আচ্ছা, x y z এর হাইড্রাইড গুলো কি কি হতে পারে? x এর সাথে x এর দুজনই কত হবে? 4। এইটার হ্যাঁ, দুজনই কত হবে? 5। 5। এইটার হবে 6, বা জুজুতাই ইলেকট্রন। এইটার হলো 4, এইটার হলো 5, আর এটার 5। হলো 6। তাইলে এটার হাইড্রাইডের সংকেত কি হবে? x x H4। এর মানে কি আমি মিথেন লেখাম না? হ্যাঁ স্যার, তারপরটা কি NH3। হবে? YH3 হবে, YH3। তারপরটা হবে ZH2 বা H2Z। H2Z হ্যাঁ দেখলো হবে। তো তাইলে এখানে এটা দিয়ে বোঝায় মিথেন, এটা দিয়ে বোঝায় অ্যামোনিয়া, এটা দিয়ে বোঝায় পানি, হুম। তাই না? জি স্যার। তাইলে বলা হবে যে এই তিনটা যৌগের বা এক্স ওয়াই জেড এর হাইড্রাইডের মধ্যে একই রকম সংকরণ বিদ্যমান। একই রকম সংকরণ বিদ্যমান না? sp3 না সংকরণ? জি স্যার। প্রত্যেকের মধ্যে হুম। sp3 সংকরণ বিদ্যমান হলেও তাদের অণুর আকৃতি ভিন্ন কেন? ব্যাখ্যা করো। এটা একটা বিখ্যাত প্রশ্ন, এটা কয়েক বছর পরে পরে আসে। 1 বছর পরে মানে সব পরীক্ষায় থাকে। এই চিহ্নগুলো পাল্টাই দিবে, পি কিউ আর অথবা এ বি সি এরকম দেয়া থাকতে পারে। বুঝতে কিন্তু পেরেছো? স্যার অ্যামোনিয়া তো জি স্যার। স্যার অ্যামোনিয়া তো স্যার চতুষ্ফলকীয়। আর হাইড্রোজেন সরি পানি হচ্ছে শোনো, ত্রিকোণাকার। এক মিনিট, প্রত্যেকটাই মূল স্ট্রাকচারটা হলো চতুস্তলক, কিন্তু ওই লন পেয়ার থাকার কারণে এই চতুস্তলকটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। বুঝতে পেরেছো? এইটা ট্রুলি চতুস্তলক। এই মিথেনটা কি সত্যিকারের চতুস্তলক, তাই না? আর এটা চতুস্তলক কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এটা চতুস্তলক কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এখানে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, এখানে 2 জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে। এই যে দেখো আমি আগে যেটা দেখিয়েছিলাম, যেমন দেখো এইটা ট্রুলি চতুস্তলক, এখানে sp3 সংকরণ আছে, এবং এইটা হলো বাস্তবিক চতুস্তলক। এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, কিন্তু এখানে দেখো এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে এই চতুস্তলকটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে ত্রিকোণাকার পিরামিড। ক্লিয়ার? এটার কারণ হলো এখানে এক জোড়া মুক্তজোড় আছে, এবং ওই যে ভেসপার থিওরি অনুযায়ী মুক্তজোড় বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ বেশি, এই কারণে এই বন্ধন কোণটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? 107 হয়ে গেছে। তারপরে তুমি দেখো এইখানে পানির বেলায় দেখা যাবে যে এইটাও sp3 সংকরিত, কিন্তু এইটাও চতুস্তলক হওয়ার কথা, কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে ভি আকৃতির বা কৌণিক আকৃতির। এটা কি হয়ে গেছে? কৌণিক আকৃতির। তাহলে প্রশ্নটা কি বুঝতে পেরেছো? প্রশ্নটা হলো ইনডাইরেক্টলি তোমাকে মিথেন, অ্যামোনিয়া এবং পানি
পানি দেওয়া থাকবে, অথবা ইনডাইরেক্টলি নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন দেওয়া থাকবে। বলা হবে যে এই তিনটা মৌলের হাইড্রাইডে একই রকম সংকরণ বিদ্যমান, একই রকমের না, প্রত্যেকটার মধ্যে sp3 সংকরণ আছে। স্যার হাইড্রোজেন থাকবে। হাইড্রাইড মানে হলো হাইড্রোজেনের সাথে ওই মৌলটার যৌগ, হ্যাঁ স্যার। তাই না? তাহলে কার্বনের হাইড্রাইড মানে কি? মিথেন। আর নাইট্রোজেনের হাইড্রাইড মানে কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া। আর অক্সিজেনের হাইড্রাইড মানে হলো পানি, তাই না? তাইলে এখানে এদের মধ্যে কি একই রকমের 4 জোড়া করে ইলেকট্রন আছে না? ইলেকট্রন পেয়ার আছে না কেন্দ্রীয় পরমাণুর চারপাশে? তোমার 4 জোড়া করে ইলেকট্রন আছে, তাই না? এখন এই 4 জোড়ার মধ্যে মিথেনের মধ্যে কোনো মুক্ত জোড় নাই, অ্যামোনিয়ার মধ্যে 1 জোড়া মুক্ত জোড় আছে, আর পানির মধ্যে 2 জোড়া মুক্ত জোড় আছে, তাই না? তাইলে ওই যে বেসার থিওরি অনুযায়ী যে লন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি হয়, তারপরে কার চেয়ে বেশি হয়? লন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে থেকে। আবার বন্ড পেয়ারের বিকর্ষণ হলো সবচেয়ে কম। এই কারণে কি হয়? এদের অণুর আকৃতি এবং বন্ধন কোণ চেঞ্জ হয়ে যায়। এটা কি বুঝতে পেরেছো এটা? আচ্ছা, এরপরে আমরা ডিটেইলস আরো যাই। এখানে দেখো কোন অণু বা আয়নের আকৃতির উপর বা বন্ধন কোণের আকৃতি বা বন্ধন কোণের উপর কি বন্ধন কোণ নির্ণয়ের নিয়মটা দেখো, ভিএসইপি মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার। এটার সূত্রটা তো আমরা জানি, তাই না? ইলেকট্রন পেয়ার থেকে আমরা কি বের করব? তার মধ্যে কি ধরনের সংকরণ আছে সেটা আমরা বের করব। যদি এই চার্টটাকে খেয়াল করো, ভিএসইপি মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার যদি দুইটা হয় তাহলে সেটা হবে sp সংকরিত, এটার আকৃতি হবে রৈখিক। এই যে এখানে রৈখিক দিয়েছি, এখানে বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। তারপরে যদি x এর মান 3 হয় তাহলে sp2, এটা হবে ত্রিকোণীয় তল। এই যে ত্রিকোণীয় তল দেখিয়েছি, কোণ হবে 120 ডিগ্রি। তারপরে যে দেখো x এর মান যদি 4 হয় তাহলে sp3, এটা চতুস্তলকীয়, এই যে 109.5 কোণ। তারপরে যেমন দেখো 5 হলে, যে তুমি আমাকে একটু আগে প্রশ্ন করেছিলা যে এইটা কি হতে পারে? চৌকোণাকার পিরামিড হতে পারে, অথবা ত্রিকোণীয় দ্বিপিরামিড হতে পারে। বুঝতে পেরেছো? 5টা ইলেকট্রন, এই যে এখানে একটা ত্রিকোণ হলো না এখানে? জি স্যার। এই যে দেখো এখানে একটা ত্রিভুজ হলো, এভাবে একটা ত্রিভুজ হলো। তারপরে এই ত্রিভুজের উপরে নিচে কি হলো? এক্স আরো 5টা জিনিস আছে না এখানে? 5টা বন্ধন। তাহলে 5টা বন্ধন, তাহলে আমি যদি এইভাবে এই কোণাগুলো যোগ করি, তাহলে কি হবে? এই কোণাগুলো যোগ করলে একটা উপরে একটা পিরামিড হইলো না? জি স্যার। ত্রিকোণীয় পিরামিড। আবার যদি এই কোণাগুলো যোগ করি তাহলে নিচে আরেকটা ত্রিকোণীয় পিরামিড। এই জন্য আমরা দ্বিপিরামিড বলছি, দ্বিপিরামিড। আচ্ছা, আর 6টা হলে কি হবে? অষ্টতলক। 6টা হলো এখানে চতুস্তলক। এই যে দেখো এটা হলো চতুস্তলকীয় পিরামিড বা অষ্টতলক। এখানে মোট তল হবে 8টা। কিভাবে দেখো? এই যে কোণাগুলো যদি যোগ করি আমরা, উপরে 4টা, আবার নিচে 4টা, এই জন্য এটাকে আমরা বলি অষ্টতলকীয়। এটাকে আমরা কি বলি? অষ্টতলকীয়। স্যার এখানে sp3d তে স্যার যেরকম PCl5 দিলাম স্যার, এখানে তো কোন স্যার যে কোনো একটা দিব না? 90 না হলে 180, নাকি সবগুলোই দিতে হবে? না, এখানে এই শেপটা কেমন এটার উপর নির্ভর করে। এখানে কোণগুলো বেশি হতে পারে, কম হতে পারে। যেমন দেখো এখানে 90 ডিগ্রি কোণ হতে পারে। এই যে এক্স এই কোণটা কত হবে? 90 ডিগ্রি, তাই না? জি স্যার। যেমন দেখো এই এক্স
এক্স এ এক্স এই কোণটা হবে 90 ডিগ্রি, এই কোণটা, তাই না? আবার এই জি স্যার। পাশেরও 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি, মোট কয়টা 90 ডিগ্রি হবে? 3টা। হ্যাঁ, আচ্ছা, আবার এক্স এ এক্স এই উপরে নিচে এটা হলো 180 ডিগ্রি। আবার ত্রিভুজের এই যে ত্রিভুজ হবে, ত্রিভুজের কেন্দ্রের মধ্যে কোণগুলো কত হবে? এই কোণটার এটা হবে 120 ডিগ্রি। তাহলে এখানে মোট 3 রকমের কোণ বিদ্যমান। বুঝতে পেরেছো? 90, 120 এবং 180। এখানে আরো ডিটেইলস আমি দিয়ে রাখছি এই প্রশ্নগুলো। এই প্রশ্নটা একটু দেখতে পাচ্ছ, এটা এই যে জি পানির স্যার। উপর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব, ওই একই জিনিস কিন্তু আগে অলরেডি বলা হয়ে গেছে। হ্যাঁ স্যার। এই যে এখানে একটা সিকিউ দেয়া আছে, দেখো, কার্বন, নাইট্রোজেন ও অক্সিজেনের হাইড্রেট গুলোতে একই সংকরণ বিদ্যমান থাকলেও এদের হ্যাঁ অনুরাগ ফাইজা। ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করো। এই যে এই সিকিউটা আমি সরাসরি দিয়েছি, কার্বন, নাইট্রোজেন ও অক্সিজেনের হাইড্রেট গুলোতে একই সংকরণ বিদ্যমান থাকলেও এদের অণুর আকৃতি ও বন্ধন কোণ কি হয়? ভিন্ন হয়। এটা একটা সৃজনশীল প্রশ্ন। এখানে দেখো অ্যামোনিয়াটাও ডিটেইলস দিয়েছি, তারপরে দিয়েছি পানিটা। তোমরা এই দুটো আমি একটু টাইম করছি যে এই পেজটা যাতে তুমি পুরোপুরি দেখতে পারো ভিডিওটাতে, এই জন্য আমি একটু টাইম কিল করছি। তুমি এটাকে স্টিল করে ভিডিওটা এই পেজটা একটু পরে নেবে। জি স্যার। তারপরে স্ক্রিন। হ্যাঁ, এখানে না, আমি যখন ভিডিও আপলোড করব ওখানে ওই ভিডিওটা আচ্ছা। তুমি পড়তে পারো, এই জন্য আমি টাইম যোগ করে দিচ্ছি এর সাথে। এটা চলমান থাকলে তুমি দেখতে পারবে না। এখানে প্রশ্নটাও দেয়া আছে। তো থ্যাংক ইউ তোমাদের। তোমরা পরবর্তী ক্লাসে যোগদান করো। ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।